Hey everyone, Assalamu alaikum. This is me Sauda and welcome to my another video. Guys, অনেক দিন যাবত কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারছি না। যেই মিউজিক দিয়ে ভিডিও আপলোড করি না কেন না তাতেই কপিরাইট দিয়ে দিচ্ছে। আর আমার পক্ষেও সম্ভব হচ্ছে না যে 5-6 মিনিটের একটি ভিডিওতে ভয়েস দিয়ে দিব। আর আমি কি বিষয় নিয়ে ভয়েস দেব এটাও আসলে বুঝে উঠতে পারছিলাম না। 5-6 মিনিটের একটি ভিডিওতে কি পরিমাণে ভয়েস দিতে হবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর আমার ভয়েস দিতে যে কী পরিমাণে আলসেমি লাগে সেটা তো আর তোমাদেরকে নতুন করে বুঝাতে হবে না, তোমরা জেনেই থাকবে। যাই হোক, তোমরা অনেকেই হয়তোবা জেনে থাকবে যে আমার একটি মুভি ওয়ার্ল্ড চ্যানেল রয়েছে। সেখানে আমি বিভিন্ন ধরনের মুভি এক্সপ্লেন করি, যেমন চাইনিজ ড্রামা, কোরিয়ান, থাই ড্রামা, তেলেগু, তামিল সব ধরনের মুভি আমি এক্সপ্লেন করি। তাই আজকে আমি ভাবলাম যেহেতু আমি মুভি এক্সপ্লেন করি তাই আমাকে প্রতিদিন নতুন নতুন করে মুভির ভয়েস দিতে হয়, কেননা সেই ভয়েসটাই আমি আমার মেহেদির সাথে লাগিয়ে দিতে পারি। এতে করে হবে কি, তোমরা মেহেদির সাথে একটি ড্রামা কিংবা মুভিও এনজয় করলে আর আমিও বেঁচে যাব এই কপিরাইট নামক অত্যাচার থেকে। দেখো, আমি কিন্তু ভিডিওটি ভয়েস না দিয়েও আপলোড করতে পারতাম, তবে এতে করে হবে কি, ভয়েস ইন একটি ভিডিও দেখতে তোমাদের কোথাও না কোথাও একটি শূন্যতা কাজ করবে, যার কারণে এই সকল বিষয় ভেবে আজকের এই সিদ্ধান্তটা আমি নিলাম। তো এনজয় করো ড্রামাটি আর কমেন্টে জানাও তোমাদের মতামত। ও হ্যাঁ, আরও একটি বিষয়, সেটি হচ্ছে তোমরা কিন্তু এই ফুল ড্রামাটি ভিডিও আকারে আমার মুভি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ধন্যবাদ। গল্পের শুরুতেই আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় একজন মহান যোদ্ধার সাথে, যার নাম কিম সিং। সে তার তরোয়াল দিয়ে সকল শত্রুদেরকে মেরে ফেলছিল এবং যুদ্ধ জয় করে সে তখন রাজ্যে ফিরে আসে। ফেরার সময় সকল রাজ্যবাসীরা কিম সিংকে জয় জয়কার করছিল। তবে তারা যখন রাজদরবারে এসে পৌঁছায় তখন পাহারাদার কিম সিংকে রাজদ্রোহী হিসেবে সম্বোধন করে। এছাড়াও তার যুদ্ধবস্ত্র খুলে তাকে হাঁটু গেড়ে বসতে বলা হয়। এই কথা শুনে কিম সিংয়ের তখন ভীষণই রাগ উঠে যায়। সে তখন সাথে সাথে তার তরোয়াল বের করে। তবে এমন সময় প্রাসাদে থাকা সৈন্যবাহিনীরা যুদ্ধ থেকে ফিরে আসা সকল সৈন্যবাহিনীদেরকে একে একে মেরে ফেলতে শুরু করে। তখন কিম সিংয়ের প্রধান সৈন্য তাদেরকে বলে, আমরা 3 দিন যাবৎ যুদ্ধ করে জয়লাভ করে রাজ্যে ফিরে এসেছি, আর আমাদের সাথে এমন দুর্ব্যবহার। তখন ভিতর থেকে রাজপ্রাসাদের দরজা খুলে দেয়া হয়। আসলে মন্ত্রী রাজার মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। মন্ত্রী তখন রাজাকে বলে, কিম সিংকে রাজার থেকে রাজ্যবাসীরা বেশি সম্মান করে, তাকে গডের মতো মানে, যার কারণে রাজা তখন কিম সিংয়ের এত লোকপ্রিয়তা ভীষণই ভয় পায়। যার কারণে সে তখন ভাবতে থাকে রাজ্যবাসীরা তার থেকেও বেশি সম্মান কিম সিংকে দিয়ে ফেলবে। যার কারণে সে তখন কিম সিংকে মৃত্যুবরণ করে নিতে বলে, তা না হলে কিম সিংয়ের সকল লোকদেরকে সে মেরে ফেলবে। তবে এমন সময় রানী বলে ওঠে, তুমি আমার কথা ভেবো না, তুমি আজকে রাজার অহংকার ভেঙে দাও। যার ফলে আমরা বুঝতে পারি হয়তোবা রানীর সাথে কিম সিংয়ের কোনো একটি সম্পর্ক রয়েছে। তাই কিম সিং তখন সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তবে এর ফলে রানীকে তখন মেরে ফেলা হয়। তবুও কিম সিং তখন সামনের দিকে এগিয়ে যায়। তবে সে যখন দেখতে পায় তার সকল লোকদেরকে মেরে ফেলা হচ্ছিল, সে তখন থেমে যায়। তাই কিম সিংকে তখন রাজার সৈন্যরা মারতে আসলে তখন কিম সিং সেই সৈন্যকে বাধা দেয়। আর কিম সিং তখন তার প্রধান সৈন্যকে বলে সে যেন তার তরোয়াল দিয়ে তাকে মেরে ফেলে, কেননা সে রাজার লোকদের কাছে কোনোভাবেই মরতে চাচ্ছিল না। যার ফলে সেই সৈন্যটি নিরুপায় হয়ে কিম সিংয়ের বুকে তরোয়ালটি ঢুকিয়ে দেয়। আর এখানে রানী এবং কিম সিং দুজনেই মারা যায়। তখন রানীর হাতে একটি আংটিও দেখতে পাই। অন্যদিকে কিম সিংকে মেরে তাকে মাঠের ভিতরে ফেলে দিয়ে আসা হয় এবং সবাইকে বলে দেওয়া হয় তাকে যেন কেউ কোনোভাবে সাহায্য না করে। গ্রামের অনেক লোক কিম সিংকে ভীষণই ভালোবাসত, যার ফলে কিম সিংয়ের জন্য তারা সকলে প্রে করতে শুরু করে। আর কিম সিং এভাবেই তার মৃত্যু বরণ করে নেয়। তবে কিম সিংয়ের বুকে থাকা সেই তরোয়ালটি আজও সেখানেই রয়ে যায়। এই তরোয়ালটি দেখাশোনা করত একজন বৃদ্ধ লোক, যে কিনা এখন অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। এই কারণে সেই বৃদ্ধ লোকটি এই তরোয়ালটির দেখাশোনা করার জন্য তার নাতনিকে এই দায়িত্ব দিয়ে দেয়। এমন সময় আকাশে বিদ্যুৎ চমকায় এবং সেখান থেকে কিছু কথা ভেসে আসে, যেখানে বলা হয় অনেক মানুষের প্রার্থনার কারণে তোমাকে বাঁচানো হচ্ছে, কিন্তু তোমার তরোয়ালে হাজার হাজার মানুষের রক্ত লেগে রয়েছে, যারা সকলে তোমার শত্রু হলেও তারা সকলে সৃষ্টিকর্তার তৈরি ছিল, যাদেরকে তুমি হত্যা করেছ, যার কারণে তুমি অমর হয়ে থাকবে এবং তোমার সকল প্রিয় মানুষদের মৃত্যু নিজের চোখে দেখতে থাকবে, যেটি তুমি মনেও রাখবে। এটাই তোমার পুরস্কার এবং এটাই তোমার শাস্তি। যার কারণে কিম সিং তখন আবারও বেঁচে ওঠে। তার সাথে সে এটিও জানতে পারে ব্রাইড অফ গবলিন অর্থাৎ গবলিনের স্ত্রী এই তরোয়ালটি তুলতে পারবে।
তাতেই সে মরে যাবে এবং এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। বেঁচে ওঠার পরে কিমসিম সেই রাজদরবারে যায় এবং সেখানে থাকা সেই মন্ত্রীকে সাথে সাথে মেরে ফেলে। তারপরে সে যখন রাজাকে মারতে চায় সে তখন দেখতে পায় রাজা অলরেডি মারা গিয়েছে। এরপরে কিমসিম সেই বাচ্চাটিকে নিয়ে নৌকায় করে যেতে শুরু করে। তখন সেখানে থাকা কিছু ডাকাতরা সেই বাচ্চাটিকে নৌকা থেকে ফেলে দেয়। তখন আমরা দেখতে পাই গবলিন অর্থাৎ কিমসিমের শক্তি সম্পর্কে। সে তখন আবহাওয়াকে কন্ট্রোল করে ফেলে এবং তার হাতে থাকা সেই তরোয়ালটি দিয়ে সেই নৌকাটিকে একটি আঘাতে ধ্বংস করে ফেলে। সেখান থেকে দৃশ্য পরিবর্তন করে আমাদেরকে 1998 সালে নিয়ে আসা হয়। গবলিন তার নতুন ঠিকানায় চলে আসে। সেই বাসার বাচ্চা ছেলেটি কিমসিমকে তখন জিজ্ঞাসা করে এটি কে। কিমসিম তখন সেই বাচ্চাটিকে বলে আমি তোমার আঙ্কেল, এরপরে তোমার ভাই হব, তারপরে তোমার ছেলে হব এবং তারপরে আমি তোমার নাতি হব। বাচ্চাটি তখন কিমসিমকে জিজ্ঞাসা করে এটি কিভাবে সম্ভব। কিমসিম তখন লক্ষ্য করে এই বাচ্চাটিকে সেই বাচ্চাটির মতো অনেকটা দেখতে লাগে যেই বাচ্চাটিকে একটু আগে নৌকায় দেখানো হয়েছে। এরপরে সেখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে দেখানো হয় একজন বৃদ্ধ মহিলা রাস্তায় দাঁড়িয়ে একটি মেয়ের কাছে গবলিনের গল্প বলছিল। সেই মেয়েটির নাম জি ইয়নহি। তবে সেই মেয়েটি সেই বৃদ্ধার কথা মোটেও বিশ্বাস করে না। তাদের কথোপকথন থেকে বোঝা যায় সেই মেয়েটি এখন প্রেগনেন্ট রয়েছে। ইয়নহি সেই মহিলার কাছ থেকে একটি আংটি নেয়, যেই আংটিটি এর আগে আমরা রানীর হাতে দেখেছিলাম। এমন সময় সেই বৃদ্ধাটি ইয়নহির হাত ধরে তাকে বলে তোমার জীবনে যদি এমন কোনো দিন আসে যে জীবন ও মৃত্যুর মাঝে রয়েছ তখন তুমি সম্পূর্ণ নিষ্ঠার সাথে প্রার্থনা করো, হয়তোবা সে তোমার কথা শুনে নিবে। এরপরে কিমসিম একদিন বসে বসে তার প্রিয়জনদের কথা ভাবছিল যারা তাকে ছেড়ে চলে গিয়েছে। এমন সময় ইয়নহির হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন ইয়নহি বলে যদি পৃথিবীতে সত্যি সত্যি গড বলতে কোনো কিছু থেকে থাকো তাহলে প্লিজ আমাকে এ যাত্রায় বাঁচিয়ে নাও। এমন সময় কিমসিম সেখানে এসে ইয়নহিকে জানায় আমি সেই ব্যক্তি যে তোমার প্রার্থনা শুনেছি, তবে আমি তোমাকে বাঁচাতে পারবো না, কেননা লোকের জীবন মরণের মাঝখানে আমার ইন্টারফেয়ার করাটা একদমই উচিত হবে না। তবে কিমসিম এখানে বুঝে যায় সেই মেয়েটি মূলত তার নিজের জন্য নয় বরং তার পেটে থাকা সেই বাচ্চাটির জন্য বাঁচতে চাচ্ছিল, যার কারণে কিমসিম তখন পুনরায় আবার সেই মেয়েটিকে বাঁচিয়ে দেয়। এরপর সেই স্থানে আমরা ঘিম রিপারকে দেখতে পাই। মূলত ঘিম রিপারের কাজ হচ্ছে মৃত্যুর পরে সকল আত্মাদেরকে তার সাথে নিয়ে যাওয়া, তারপরে তাদেরকে একটি পানি পান করতে দেওয়া হয় তাদের সকল স্মৃতি মোছার জন্য। ঘিম রিপার সেই স্থানে এসে কোনো মৃত মানুষকে দেখতে পায় না। সে তখন তার পকেট থেকে দুটো কার্ড বের করে। সে তখন দেখতে পায় একটি কার্ডে ইয়নহির নাম এবং বয়স লেখা রয়েছে আর অন্যটিতে কোনো ধরনের নাম দেয়া নেই, তবে 0 বছর বয়স দেয়া রয়েছে। ঘিম রিপার তখন ভীষণই অবাক হয়ে যায়, কেননা এখানে দুটো মৃত্যু হওয়ার কথা ছিল। অন্যদিকে ইয়নহি একটি মেয়েকে জন্ম দেয় আর এই মেয়েটিকে দেখার সাথে সাথে সকল আত্মারা তখন বলতে থাকে ব্রাইড অফ গবলিন, অর্থাৎ এখানে গবলিনের স্ত্রীর জন্ম হয়েছে। এরপরে সেখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদেরকে 9 বছর পরে দৃশ্য দেখানো হয় এবং সেখানে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় ইয়নহির মেয়ের সাথে, যার নাম ইয়নতাক। ইয়নতাকের কাঁধে একটি চিহ্ন রয়েছে, যে চিহ্নটির সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারবো। মূলত আজকে ইয়নতাকের জন্মদিন ছিল, যার কারণে সে তার মাকে বলে আজকে আমি আর রাইস কেক কাটবো না, বরং তার বদলে অন্য কেক কাটবো, কেননা রাইস কেক কেটে উইশ করলে সেই উইশগুলো আমার পূরণ হচ্ছে না। এছাড়াও এখানে আরও একটি জিনিস দেখানো হয়, সেটি হচ্ছে ইয়নতাক আত্মাদেরকেও দেখতে পায়। এরপরে ইয়নতাক যখন রাতে কেক কাটতে যায় তখন সে দেখতে পায় তার সামনে তার মা নয় বরং তার মায়ের আত্মা বসেছিল। ইয়নতাক তখন প্রচুর কান্না করতে থাকে। সে তখন তার মাকে জিজ্ঞাসা করে সে এখন কোথায় রয়েছে। ইয়নতাকের মা তখন জানায় সে হসপিটালে রয়েছে আর একটু পরেই হসপিটাল থেকে তোমার কাছে একটি ফোন কল আসবে, আর যখন তোমার কাছে ফোন কলটি আসবে তখন তুমি তোমার স্কার্ফটি পরে তারপরে তুমি হসপিটালে যেও, নয়তো তোমার ঠান্ডা লেগে যাবে যে। ইয়নতাক তখন তার মাকে বলে আমি আত্মাদেরকে দেখতে পাই সেটি কখনোই ভালো ভাবিনি, তবে আজ এই ক্ষমতার জন্যই আমি তোমাকে দেখতে পাচ্ছি। সে তখন ইয়নতাককে বলে নিজের প্রতি যত্ন নিও। এই কথা বলার সাথে সাথে সে তখন অদৃশ্য হয়ে যায়।